বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী, বামফ্রন্ট সরকার একটা স্কিম নিয়ে আসে, সামাজিক সুরক্ষা যোজনা। স্কিমটা ফেল করল। মমতা বন্দ্যোপাধ্যায় স্কিমটা পড়তে গিয়ে প্রথম যেটা বললেন, যে স্কিম তো ফেল করবেই, এটা কি সম্ভব? একটা লোক মাছ বিক্রি করছে, সে মনে করে প্রতি মাসে গিয়ে 30 টাকা জমা দেবে, তারপর আমি 55 টাকা দেবো। উনি স্কিমটার একটা মৌলিক পরিবর্তন ঘটালেন, SSY হয়ে গেল BMSSY, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। সব থেকে আগে মনে রাখতে হবে, আমাদের কিন্তু 2,00,000 কোটি টাকা ডিউ, মানে হকের টাকা, প্রাপ্য টাকা, ন্যায্য টাকা, কোনো দয়া দাক্ষিণ্য ভিক্ষার টাকা নয়। তুমি যে টাকা কেটে নিয়ে গেছো ভাই, আমার অ্যামাউন্টটা আমায় ফেরত দাও। রাজ্য নিজের পকেট কেটে অন্যান্য এক্সপেন্ডিচার কমিয়ে এগুলো করছে। সামনের ভোট কি মনে হচ্ছে? হোয়াট ইজ দ্য এক্সপেকটেশন? আমি যখন তৃণমূলে এলাম, উনি যখন আমাকে সুযোগ দিলেন ট্রেড ইউনিয়ন করবার, INTTUC-র সভাপতি করলেন, 5 বছর প্রায় অতিক্রান্ত। এবার আমি একটা স্কিমের সমালোচনা করেছি। নাও আই ক্যান সি দ্য স্কিম, হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাট দ্য গ্রাউন্ড লেভেল। এই স্কিমটা হয়তো বহুল প্রচলিত নয়, কারণ শ্রমিকদের মধ্যে থাকা স্কিম, কিন্তু আমি বলছি যে এই স্কিম লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, এগুলোর থেকে কোনো অংশে, যুবসাথী কোনো অংশে কম নয়। আমাদের দেশে সংগঠিত শ্রমিক কমে যাচ্ছে বিজেপির ফল্টি পলিসির ফলে, এবং অ্যালার্মিং হচ্ছে, একটা দেশ তার অসংগঠিত শ্রমিক যত বেশি, সেই দেশের অর্থনীতির হাল তত খারাপ। এটা অর্থনীতির মূল কথা। সাব সাহারান আফ্রিকার কান্ট্রিজের থেকে আমাদের এই মুহূর্তে অসংগঠিত শ্রমিক বেশি। আমি পার্লামেন্টের লেবার স্ট্যান্ডিং কমিটির মেম্বার হিসেবে আই হ্যাভ অল দ্য ডিটেলস। আমাদের 100 জন শ্রমিক থাকলে 93 জন অসংগঠিত, মাত্র 7 জন সংগঠিত। চীনে সেটা হচ্ছে 70 জন বা 80 জন সংগঠিত, আমেরিকাতে 85 জন সংগঠিত, ওখানে 20 বা 15 এরম হচ্ছে অসংগঠিত। অসংগঠিত শ্রমিক যত বেশি হবে, ইওর ইকোনমি ইজ তত খারাপ। তো এবার অসংগঠিত শ্রমিক আর সংগঠিত শ্রমিকের ফারাক কি? অসংগঠিত শ্রমিকের তো কোনো সোশ্যাল বেনিফিট নেই, কোনো সামাজিক সুরক্ষা নেই। যিনি সংগঠিত শ্রমিক, তিনি তার পেনশন থাকতে পারে, কারুর নাও থাকতে পারে, প্রভিডেন্ট ফান্ড আছে, গ্র্যাচুইটি আছে, যার মাইনে 21,000 টাকার বেশি নয় তার ESI এর সুবিধা আছে। কিন্তু যিনি ঠেলা চালান, যিনি রিক্সা চালান, যিনি অটো চালান, যিনি টোটো চালান, মাছ বিক্রি করেন, যিনি তাঁত বোনেন, এদের কারুর প্রভিডেন্ট ফান্ড নেই, 60 বছরের রিটায়ারমেন্টও নেই, বাই সোশ্যাল সিকিউরিটিটা নেই। এবারে দুটোই একসঙ্গে হয়ে যাবে উত্তর দেওয়াটা। একটা স্কিম, বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী, বামফ্রন্ট সরকার একটা স্কিম নিয়ে আসে। স্কিমটার নাম SSY, সামাজিক সুরক্ষা যোজনা। সেই স্কিমে ছিল, কোনো একজন ঠেলা চালক বা রিক্সা চালক, তিনি যদি মাসে 30 টাকা জমা করেন, তাহলে গভর্নমেন্ট আরও 25 টাকা জমা দেবে, 55 টাকা। এইভাবে চলতে থাকবে। তারপর যখন 60 বছর বয়স হবে, কিউমুলেটিভ টাকা আর গভর্নমেন্ট একটা ফান্ড দিয়ে তাকে একটা এককালীন টাকা দেওয়া হবে। আরও বেশ কিছু রাজ্যে এগুলো হচ্ছে সোশ্যাল সিকিউরিটি মেজার্স হয়েছিল। স্কিমটা ফেল করলো। 2000 থেকে 2011, আমি কিন্তু এগুলো তৃণমূলে আসার পর ডকুমেন্টেশন থেকে বুঝতে পেরেছি যে 11 বছরে এই স্কিমে মাত্র বেনিফিট দেওয়া হলো 9,26,00,000 টাকার। 9,26,00,000 বেনিফিট। মমতা বন্দ্যোপাধ্যায় স্কিমটা পড়তে গিয়ে প্রথম যেটা বললেন, যে স্কিম তো ফেল করবেই, এটা কি সম্ভব? একটা লোক মাছ বিক্রি করছে, সে মনে করে প্রতি মাসে গিয়ে 30 টাকা জমা দেবে, তারপর আমি 55 টাকা দেবো। উনি স্কিমটার একটা মৌলিক পরিবর্তন ঘটালেন, SSY হয়ে গেল BMSSY, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। এবার আমাকে বা তৃণমূলকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তি আক্রমণ করা হতেই পারে টিভিতে বসে, কিন্তু খবরের ভোটের রেজাল্ট তো সন্ধ্যেবেলা টিভির প্রাইম টাইমে বেরোয় না, সকালবেলার খবরের কাগজে নিউজ প্রিন্টেও বেরোয় না। ভোটের রেজাল্ট বেরোয় এই লোক যখন ভোট দিতে যান, কোন লোক। আজকে দাঁড়িয়ে তোমার এই পডকাস্ট যখন হচ্ছে, টিল ডেট, জাস্ট মার্ক দ্য নাম্বারস, 11 বছর, উনি যেটা বলে দিলেন, শুধু রেজিস্ট্রেশন হতে হবে, আর কিচ্ছু নয়, ডকুমেন্ট দিয়ে রেজিস্ট্রেশন হবে, কোনো টাকা জমা হবে না, আমরা জমা করব। টিল ডেট, এই যেখানে বসে আছি, আমাদের রাজ্যের 1,85,00,000 মানুষ এই প্রকল্পে নাম লিখিয়েছেন। 1,85,00,000। তুমি যদি ফেলে ঝোলেও 3 দিয়ে গুণ করো, তুমি কোথায় যাচ্ছে ভোটের পরিমাণটা। এবার আমি আসিনি বাকিটায়। এই এবার বলতে পারে নাম লিখিয়েছে, নিন্দুকরা বলবে, সন্ধ্যেবেলায় টিভিতে CPM এর ফেলুদারা বলবে, নাম লিখিয়েছে তাতে কি হলো। আমি বলছি, নাম তো লেখাইনি, শুধু
৩৯ লক্ষ লোক টাকা পেয়ে গেছে। আপনি অসংগঠিত শ্রমিক, আপনার প্রভিডেন্ট ফান্ড নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। সর্বোচ্চ আপনি ৬০ বছর বয়স হলে ২,৭২,০০০ টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এটা তো সন্ধ্যেবেলার টেলিভিশন ডিবেটে গলার শিরা ফুরিয়ে এটাকে কমব্যাট করা যায় না। এবার ১,৮৫,০০,০০০ মধ্যে ৩৯ লক্ষ, এই মুহূর্তে প্রায় ৪০ লক্ষ লোক বেনিফিটেড। কত টাকা? ২,৯০০ কোটি টাকা বেনিফিট ডিসবার্সড। তো এই যে মানে মানুষের হাতে নোবেলজয়ী অর্থনীতিবিদরা বা বামপন্থী অর্থনীতিবিদরা বা মেনার্ড কেন্স থেকে যে ওয়েলফেয়ার ইকোনমিক্স, বা এই মুহূর্তের যে মূল কথা যে টাকা মানুষের হাতে দেওয়া যাতে মানুষের ক্রয় ক্ষমতা বাড়তে পারে, এটা তো মানে নতুন কিছু নয়। কিন্তু কোথাও গিয়ে মনে হয় না যে যদি এই মানে অবশ্যই আমাদের মতো যেখানে মানে দরিদ্র দেশ, এখনো তো আমরা দারিদ্র সীমার থেকে বহু মানুষকে উঠিয়ে আনতে পারিনি, কিন্তু স্টিল যে এই যে ধরনের এক্সপেন্ডিচার, এগুলো আমরা যদি বেশি করি তাহলে ক্যাপেক্সটা আমাদের কমে যাবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে প্রবলেম হবে। যে কারণে এই যে রাস্তার কথা বলা হচ্ছিল, যতটা বেটার কন্ডিশনে 2016 রাস্তা ছিল, আজকে কি ততটা বেটার কন্ডিশনে আছে? 2016 বা 2021 বা 2026 মানে সব থেকে আগে মনে রাখতে হবে আমাদের কিন্তু 2,00,000 কোটি টাকা ডিউ, মানে হকের টাকা, প্রাপ্য টাকা, ন্যায্য টাকা, কোনো দয়া দাক্ষিণ্য ভিক্ষার টাকা নয়। তুমি যে টাকা কেটে নিয়ে গেছো ভাই, আমার অ্যামাউন্টটা আমায় ফেরত দাও। সেটা না দেয়া সত্ত্বেও কোনো ধরনের ডেভেলপমেন্টাল ওয়ার্কস থেমে নেই। রাজ্য নিজের পকেট কেটে অন্যান্য এক্সপেন্ডিচার কমিয়ে এগুলো করছে। আর এই যে মানে আমি একটা জিনিস ক্লিয়ার করি, এই যে ভাতা, দিস ইজ আ রিলিফ। আমরা একটা অঙ্গরাজ্যে বাস করছি। অঙ্গরাজ্যের গভর্নমেন্ট মানে অনেকটা মানে একটা ট্রেন যাচ্ছে, মানে কতটা কঠিন একটা মানে এইরম যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে যেখানে মোস্ট দি পাওয়ার্স আর ভেস্টেড ইন দ্য সেন্টার। এবং ইদানিং এই জিএসটির পর মানে আমায় যে কেউ, আমি অর্থনীতির ছাত্র নই, কিন্তু আমার এটা মনে হয়েছে যারা অঙ্গরাজ্যের সরকার চালানো মানে কি, একটা ট্রেন যাচ্ছে। বেসিক্যালি এই মুহূর্তে আমি সেই ট্রেনে আছি, ট্রেনটা যেদিকে যাচ্ছে আমি ওই কম্পার্টমেন্টের মধ্যে থেকে উল্টো দিকে হেঁটে দরজায় যাওয়ার চেষ্টা করছি, ফোর্সের উল্টো দিকে নেমে কিছু বিকল্প করব। সো টাফ। এবারে তুমি যদি মানে আমি আমি এই যে বললাম মমতা বন্দ্যোপাধ্যায় কেন বামপন্থী, আমি তো পার্লামেন্টে এবারের গত বাজেট মানে গিয়ে বাজেটের যে বক্তৃতা ছিল তাতে বলেছিলাম যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিএমএসএসওয়াই এর কথা বলে যে আমাদের গোটা দেশে, আমি সমস্ত রাজ্যের ওয়েবসাইট চেক করেছি, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম আছে, শ্রমিক ১০০ টাকা দিলে ওরা ৫০ টাকা দেবে, শ্রমিক ২০০ টাকা দিলে ওরা ১০০ টাকা দেবে, শ্রমিক ৩০০ টাকা দিলে ওরা ১৫০ টাকা দেবে। কিন্তু এই স্কিম কোথাও নেই। তা আমার বক্তব্য ছিল আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করুন, মানে সামাজিক সুরক্ষার ক্ষেত্রে। আর ধরে দিস ইজ আ রিলিফ। এই যে যারা ব্যঙ্গ করছেন যুবসাথী নিয়ে, ব্যঙ্গ করে লাইনে দাঁড়াচ্ছেন, যুবসাথী কোনো পার্মানেন্ট সলিউশন নয়, কিন্তু যুবসাথী মানে একটা ছেলে বা মেয়ে পরীক্ষা দিচ্ছে, তার একটা হাত, দিস ইজ অ্যান ইন্টারিম রিলিফ। তা আমি যদি এখন বলি যে আমাদের দেশটা তো হচ্ছে উন্নত দেশ নয়, ডেভেলপড কান্ট্রি নয়, উন্নয়নশীল দেশ, ডেভেলপিং কান্ট্রি। এবং প্যারামিটারগুলো এই জন্য আসবে যে ধরো আমরা আজকে এখানে যে আলোচনা করছি এখনো খুব বাজারে এই আলোচনাটা আসেনি, আমি বলছি সাংঘাতিক ডিজাস্টার ইজ লুমিং লার্জ। ভারতবর্ষের অ্যাগ্রেরিয়ান সেক্টর ধসে যাবে। ভারতবর্ষের ৫ কোটি লোক যারা মানে বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত, ১ বছরের মধ্যে তাদের কি হবে জানা নেই, কারণ তুমি তো 18% ট্যারিফ মেনে নিয়েছ। বাংলাদেশে 0% ট্যারিফ হলে, এটা নিয়ম অর্থনীতির, এখান থেকে তো বাংলাদেশ চলে যাবে, বাংলাদেশ থেকে ওটা ইম্পোর্ট হবে, এক্সপোর্ট। এই যে অর্থনীতি ধ্বংস করে দেওয়া, মানে প্রথম কথা পরিকাঠামো নির্মাণ, আমাদের মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হলে তবেই সব থেকে বেশি অর্গানাইজ মানে কাজ তৈরি হয়। কিন্তু এটা কি অস্বীকার করা যায় যে এখানে ইউএস বর্তমানে, মানে আমরা যদিও অনেক দূর দূর চলে যাবো এই আলোচনা করতে গেলে, বর্তমানে যে ইউএস প্রেসিডেন্ট যে ডোনাল্ড ট্রাম্প রয়েছে, ও যেভাবে অন্যান্য দেশগুলোর সাথেও ট্যারিফ চাপাচ্ছে, এটা শুধু আমাদের সাথে ঘটেনি। না, সেটা তো হচ্ছে যে শক্তের ভক্ত নরমের জম, যারা ওর মানে এখানে তাহলে বলতে গেলে ইন্দিরা গান্ধীর কথা আসতে হয়। ৭১-এর মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীকে আমেরিকা হুমকি দিয়েছিল যে
বাড়াবাড়ি করা যাবে না, তখন ইউএসএসআর একটা অপশনাল পাওয়ার ছিল। হোয়াটএভার। তো এখনো দেয়ার ইজ আ ব্লক। ইন্ডিয়া তো পার্ট অফ দ্য ব্রিক্স। এই যে দেশগুলো, রাশিয়া হতে পারে, চায়না হতে পারে, সাউথ আফ্রিকা হতে পারে, ইন্ডিয়া যদি এই ব্লকের সঙ্গে থাকে, এখন এটার পেছনে হয়তো কোনো কারণ আছে যে মেনে নিতে বাধ্য হচ্ছেন, আমি তার কিন্তু রিয়েলিটি ইজ যে আমি, রাশিয়া আমায় কম দামে তেল দিচ্ছে, আমি হঠাৎ রাশিয়ার থেকে তেল কেন নেবো না? যুক্তিটাকে, এটা যুক্তি দিতে হবে তো। তুমি আমাকে বলছো যে আপনাকে আমি এই দামে এই জিনিসটা বিক্রি করব, আর উনি বলছেন আমাকে তার থেকে কম দামে বিক্রি করবেন একই কোয়ালিটির জিনিস। হুম। এবার এটা খুব হাস্যকর হবে না যে আমি ওনাকে ত্যাগ করে তোমার থেকে জিনিসটা নেবো, এবং 18% ট্যারিফ দিয়ে। এবং ট্যারিফটা কিন্তু আবার বলছি সব জায়গায় এক নয়, যার যেরম মাজার জোর, হুম। মানে যাকে ওরা ডরায় তাদের সঙ্গে ট্যারিফ হচ্ছে নিতে পারছে না, পাঙ্গা যাকে নেওয়া যাকে বলে। এখানে তো একে ধমকে দিলেই হলো।